এবার আমরা দেখব বোরনের আর একটা কম্পাউন্ড। এর আগে আমরা দেখেছি হচ্ছে ডাইবোরেন, তার স্ট্রাকচার এবং বন্ডিং। এবার আমরা দেখব বোরনের আর একটা কম্পাউন্ড, দ্যাট ইজ স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং অফ বোরাজোল অর বোরাজিন। এর আচ্ছা, প্রথমে আমরা আসি প্রিপারেশন, কিভাবে আমরা প্রিপেয়ার করব বোরাজিনকে। বোরাজোলকে আমরা প্রিপেয়ার করা যায় যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং বোরন ট্রাইক্লোরাইডের মিক্সচারকে অ্যারাউন্ড 415 কেলভিন টেম্পারেচারে হিট করি, NH4Cl এবং বোরন ট্রাইক্লোরাইড। একে যদি 415 থেকে 425 কেলভিন টেম্পারেচারে আমরা হিট করি, তাহলে আমরা দেখতে পাই যে একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়। একে যদি আমরা সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে ট্রিট করি, তাহলে আমরা B3N3H6 পাই, ওর বোরাজোল। অথবা B2H6 কে এর আগে আমরা যেটা দেখেছিলাম, অথবা আমরা এটাকে সিনথেসাইজ করতে পারি, আমরা ডাইবোরেন এবং অ্যামোনিয়াকে যদি হিট করি তাহলেও এটা তৈরি হয়। এটাকে যদি আমরা হিট করি তাহলে তিনটে এটাকে যদি হিট করি তাহলে হাইড্রোজেন তৈরি হয়। এছাড়া থার্ড যে মেথডে আমরা প্রিপেয়ার করতে পারি সেটা হচ্ছে আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম বোরোহাইড্রাইডকে রিঅ্যাক্ট করাই, প্লাস Na BH4, তাহলে আমরা দেখি সিএল তৈরি হয়। সো জেনারেলি এইভাবে আমরা বোরাজোলকে প্রিপেয়ার করতে পারি। এরপর আমরা যেটা আসি এর স্ট্রাকচার এবং বন্ডিং, বোরাজোলের স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। So it is believed that the properties of borazole is consistent with a six-membered ring structure of alternate boron and nitrogen atoms. তার মানে একটা alternating six-member ring structure, একটা six-member ring structure with boron and nitrogen atom at the alternate position.
এবং সেইরকম একটা স্ট্রাকচার ইজ সাপোর্টেড বাই ইলেকট্রন ডিফ্র্যাকশন ডাটা, যেটা ইন্ডিকেট করে একটা প্ল্যানার অ্যারেঞ্জমেন্ট হুইচ ইজ এক্স্যাক্টলি কম্পেয়ারেবল টু দ্যাট ফাউন্ড ইন বেনজিন। তার মানে বেনজিনের ক্ষেত্রে আমরা যেরকম একটা প্ল্যানার স্ট্রাকচার দেখতে পাই, যদিও সেখানে সবকটাই রয়েছে কার্বন অ্যাটম, এখানে রয়েছে অল্টারনেটিং পজিশনে একটা করে বোরন এবং নাইট্রোজেন অ্যাটম। আর এছাড়া যেটা দেখতে পাওয়া যায় যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 120 ডিগ্রি লাইক বেনজিন, এবং বিএন বন্ড ডিস্টেন্স, তার মানে 1 নম্বর হচ্ছে একটা প্ল্যানার 6 মেম্বার রিং স্ট্রাকচার, প্ল্যানার 6 মেম্বার ring structure, bond angle is 120 degree, bn bond distance intermediate between boron nitrogen single and double bond distance. So these indicates a delocalization of electron density or resonance, because যদি আমাদের এই কেকুলে টাইপ রেজোনেন্স না হয় তাহলে বন্ড ডিস্টেন্সটা কখনো ইন্টারমিডিয়েট বিটুইন সিঙ্গেল এবং ডাবল বন্ড ডিস্টেন্স এর মাঝামাঝি হতে পারে না। তাহলে এখন এই ধরনের রেজোনেন্স কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? আচ্ছা, তার আগে যেটা আমাদের জানা দরকার যে এই B3N3H6 এই স্ট্রাকচারটা, এই মলিকুলটায় প্রত্যেকটা বোরন তারা হচ্ছে sp2 হাইব্রিডাইজড এবং প্রত্যেকটা নাইট্রোজেন তারা হচ্ছে sp3 হাইব্রিডাইজ। তার মানে এই B3N3H6 এর স্ট্রাকচারে বোরন হচ্ছে sp2 হাইব্রিড আর নাইট্রোজেন তারা হচ্ছে sp3 হাইব্রিড। এখন তাহলে এই যে রেজোনেন্সের কথা বলা হচ্ছে কেকুলে টাইপের, সেটাকে আমরা কিভাবে ডেপিক্ট করতে পারি? সো দিস ইজ দ্য সিচুয়েশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বোরন সেটা হচ্ছে sp2 হাইব্রিড, তার মানে 3টে sp2 হাইব্রিড অরবিটাল, 2টো নাইট্রোজেন এবং একটা হাইড্রোজেন, 3জনের সঙ্গে 3টে সিগমা বন্ড ফর্ম করেছে। আর প্রত্যেকটা নাইট্রোজেন সে হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল, সো 4টে sp3 হাইব্রিড অরবিটালের মধ্যে 3টে sp3 হাইব্রিড অরবিটাল তারা বন্ডিং এ পার্টিসিপেট করেছে উইথ 2 বোরন এন্ড 1 হাইড্রোজেন। আর একটা যে sp3 হাইব্রিড অরবিটাল রয়েছে সেখানে একটা লোন পেয়ার রয়েছে, সেটা পড়ে রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা রেজোনেন্সে পার্টিসিপেট করছে, এবং তার ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন। এবং এই ধরনের রেজোনেন্সের ফলে নাইট্রোজেনের মাথায় একটা পজিটিভ চার্জ ডেভেলপ করছে এবং বোরনের মাথায় একটা নেগেটিভ চার্জ ডেভেলপ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের রেজোনেন্স যে হচ্ছে সেটা আমরা কি করে বুঝছি? এটা বুঝতে গিয়ে আমরা যেটা করছি যে আমরা 1H NMR স্টাডি করছি, 1H NMR স্টাডি করছি with the substitution bromine,
ক্লোরিন এবং মিথাইল। এটা দিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা বোরনের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিচ্ছি উইথ আইদার ব্রোমিন অর ক্লোরিন অর মিথাইল। এখন এই 1H এনিমা স্টাডিতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে কোনো একটা হাইড্রোজেনের এনভায়রনমেন্ট কিরকম সেটা বোঝা যায়, তার উপর তার অ্যাডজাসেন্ট যে অ্যাটম সেটা যার সঙ্গে অ্যাটাচড হয়ে আছে তার উপর ইলেকট্রন ডেন্সিটি কতটা সেটা বোঝা যায়। এখন এখানে কোনো একটা হাইড্রোজেনের এনভায়রনমেন্ট বুঝতে গেলে যেটা আমাদের দরকার, তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা দেখছি যে যখন আমরা বোরনের ওপর যে হাইড্রোজেন রয়েছে সেটাকে যখন আমরা মিথাইল গ্রুপ বা ক্লোরিন দিয়ে রিপ্লেস করছি তখন সেটা অর্থো NH প্রোটন তার এনভায়রনমেন্ট তার প্রোটনের সিগন্যাল যেটা তাকেও ইনফ্লুয়েন্স করছে, আবার প্যারা NH প্রোটনের সিগন্যালকে ইনফ্লুয়েন্স করছে। এখন তার মানে কি? তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অর্থো NH প্রোটন মানে অর্থ যে এই হাইড্রোজেন তার যে এনভায়রনমেন্ট সেটাও চেঞ্জ হচ্ছে এবং প্যারা যে হাইড্রোজেন তার এনভায়রনমেন্টও চেঞ্জ হচ্ছে। এখন এটা কি করে সম্ভব? সম্ভব হচ্ছে যদি এই ধরনের কোনো রেজোনেন্স এখানে ঘটে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেন থেকে অন্যদিকে কিছুটা শিফট করে যাবে, সেটা যেদিকেই যাক না কেন, বোরনের দিকে আমি ধরে নিচ্ছি যে কিছুটা শিফট করে গেছে। এখন যদি এখানে আমরা একটা ক্লোরিন দিয়ে এই হাইড্রোজেনকে রিপ্লেস করি, তাহলে ক্লোরিন যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং, ফলত নাইট্রোজেন বোরন বন্ডের ইলেকট্রন ডেন্সিটি যদি এর দিকে শিফট করে যাবে, ফলত এই হাইড্রোজেনের এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে, ফলত সেটা প্রোটন সিগন্যালে রিফ্লেক্টেড হবে। কিন্তু মিথাইল গ্রুপ সেটা হচ্ছে তার প্লাস আই এফেক্ট রয়েছে, ফলত সেটা আবার এই হাইড্রোজেন এনভায়রনমেন্টকে অন্যভাবে এফেক্ট করবে। তাহলে ক্লোরিন এবং মিথাইল এই দুজনের ক্ষেত্রেই এই যে অর্থ NH প্রোটন তার এনভায়রনমেন্টে চেঞ্জ হওয়ার জন্য আমরা দেখতে পাবো যে এই প্রোটন সিগন্যাল শিফট করছে কিছুটা। কিভাবে শিফট করছে সেটা তোমরা যখন ডিটেলস NMR পড়বে তখন সেখানে জানবে। আপাতত এটুকুনি জেনে রাখা ভালো যে দ্যাট উইল ইনফ্লুয়েন্স দ্য সিগন্যাল অফ দিস NH প্রোটন। এখন এটা খুব অস্বাভাবিক নয় যে কোনো একটা সাবস্টিটিউয়েন্ট যখন চেঞ্জ হচ্ছে তখন সে তার অর্থ পজিশনে, মানে ধরা যাক আমরা যদি এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করি বাই আইদার ক্লোরিন অর মিথাইল গ্রুপ, তাহলে সে তার যে অ্যাডজাসেন্ট অর্থ পজিশনে যে হাইড্রোজেনটার নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা অ্যাটাচ রয়েছে তার এনভায়রনমেন্টকে ইনফ্লুয়েন্স করতে পারবে। কিন্তু প্যারা পজিশনে যে হাইড্রোজেন তার পিক পজিশনকে ইনফ্লুয়েন্স শুধুমাত্র এই প্লাস আই এফেক্ট দিয়ে করা সম্ভব নয়, তার কারণ সেটা যেহেতু এই বোরনের থেকে অনেকটা সেপারেশনে রয়েছে। তাহলে এই প্রোটনের সিগন্যাল তখনই ইনফ্লুয়েন্সড হতে পারে যদি কোনোভাবে এখানে সাবস্টিটিউশন চেঞ্জের ইনফরমেশনটা এখানে কোনোভাবে কমিউনিকেটেড হয়, এবং সেই কমিউনিকেশনটা একমাত্র তখনই সম্ভব যখন পাই ইলেকট্রন ডেন্সিটি ডিলোকালাইজড হবে। তার মানে অর্থ প্রোটনের সিগন্যাল ইনফ্লুয়েন্সড হতে পারে বাই দ্য সিগমা এফেক্ট বা প্লাস আই এফেক্ট, কিন্তু প্যারা প্রোটনের সিগন্যাল ইনফ্লুয়েন্স তখনই হতে পারবে when there is electron delocalization. So আমরা যখন দেখছি যে মিথাইল ক্লোরিন বা ব্রোমিন সাবস্টিটিউশন will affect the proton signal of both the ortho and para hydrogen, so that indicates যে এই ইনফরমেশন ট্রান্সফারটা হচ্ছে both through sigma as well as through pi delocalization. So this behavior indicates the aromatic character of borazine. So aromatic character of borazine. এখন যখন আমরা এমও ক্যালকুলেশন করি এই ধরনের মলিকুলের ক্ষেত্রে বা এক্সপেরিমেন্টাল রেজাল্ট যখন আমরা ক্রিটিক্যালি অ্যানালাইজ করি, তখন আমরা দেখি যে এই সাবস্টিটিউয়েন্টের যে এফেক্ট, এই যে আমরা ক্লোরিন বা মিথাইল দিয়ে সাবস্টিটিউট করছি, সেটার এফেক্ট থ্রু দ্য B3N3 রিং ইন্ডিকেট করে যে পাই ডিলোকালাইজেশনস আর পার্শিয়াল, পাই ইলেকট্রনস আর
partially delocalized, not fully delocalized, like benzene. Partially delocalized. Why it is partially delocalized? Because আমরা জানি যে nitrogen pi orbitals are appreciably lower energy than the boron pi orbital. তারপর নাইট্রোজেনের যেটি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলত তার যে পাই অরবিটাল সেটা বোরন পাই অরবিটালের চেয়ে এনার্জেটিক্যালি অনেকটা স্টেবিলাইজড। তার ফলে আমরা দেখতে পাই যে কমপ্লিট ডিলোকালাইজেশন, যখন দুটো অরবিটালের এনার্জি ম্যাচ করবে তখন সেক্ষেত্রে ডিলোকালাইজেশন আর ওভারল্যাপ যতটা এফেক্টিভ হবে সেটা কিন্তু এক্ষেত্রে সম্ভব নয় যদি ইফ দেয়ার ইজ এনার্জি ডিফারেন্স। সিন্স নাইট্রোজেন পাই অরবিটালস আর energetically lowered than boron pi orbitals, so delocalization is partial. এর সঙ্গে সঙ্গে আরো একটা ঘটনা ঘটে। এমো ক্যালকুলেশন আরো একটা জিনিস ইন্ডিকেট করে যে প্ল্যানারিটি অফ দ্য বোরাজিন মলিকুল ইজ স্টেবিলাইজড বাই পাই বন্ডিং, এবং এই ক্যালকুলেশন এটাও সাজেস্ট করে যে নাইট্রোজেন টু বোরন পাই ইলেকট্রন ডিফট ইজ অ্যাকচুয়ালি আউটওয়েড বাই বোরন টু নাইট্রোজেন সিগমা ড্রিফট। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এর আগে আমরা একটা রেজোনেন্স হাইব্রিড দেখেছিলাম, দ্যাট মিনস এই রকম টাইপের রেজোনেন্স, এখানে আমরা একটা রেজোনেন্স দেখেছিলাম। এবং এর এই ধরনের রেজোনেন্সের ফলে যেটা হয়েছিল যে নাইট্রোজেনের ওপর একটা পজিটিভ চার্জ এবং বোরনের ওপর একটা নেগেটিভ চার্জ ডেভেলপ করেছিল। কিন্তু বলছে যে এই ধরনের পাই ইলেকট্রন ড্রিফটের ফলে নাইট্রোজেনের উপর এই যে পজিটিভ চার্জ এবং বোরনের উপর যে নেগেটিভ চার্জ ডেভেলপ করছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো একটা ঘটনা ঘটছে যে নাইট্রোজেন যেহেতু বোরনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, সো এই ঘটনার পাশাপাশি বোরন থেকে নাইট্রোজেনের দিকে একটা সিগমা ইলেকট্রন ডেন্সিটি ড্রিফট ঘটছে, এবং নাইট্রোজেন থেকে বোরনের দিকে পাই ইলেকট্রন ডেন্সিটি যতটা ড্রিফট করছে তার চেয়ে অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি বোরন থেকে নাইট্রোজেনের দিকে শিফট করছে থ্রু সিগমা। ফলত দেখতে পাওয়া যাচ্ছে যে যদিও অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে যে এই B3N3H6 এর রেজোনেন্সের ফলে নাইট্রোজেন এন্ড হচ্ছে পজিটিভ, বোরন এন্ড হচ্ছে নেগেটিভ, কিন্তু due to this sigma electron drift, nitrogen end become delta negatively polarized and boron end become delta positively polarized. ফলত যদিও পাই ইলেকট্রন ড্রিফটের ফলে মনে হচ্ছে নাইট্রোজেন এন্ডটা পজিটিভ, কিন্তু সিগমা ড্রিফটটা অনেক বেশি হওয়ার কারণে নাইট্রোজেন এন্ড বিকাম নেগেটিভলি চার্জড এবং বোরন এন্ড বিকাম পজিটিভলি চার্জ, এবং ফলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চার্জ ডেন্সিটি অন নাইট্রোজেন ইনক্রিজেস। ফলত আমরা যদি কোনো পোলার মলিকুল, এখানে আমরা অ্যাডাক্ট ফরমেশনের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে তার যে ডেল্টা পজিটিভলি পোলারাইজড যে পোর্শনটা সেটা কিন্তু নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচড হবে, হোয়ারাজ ডেল্টা নেগেটিভলি পোলারাইজড যে পোর্শনটা সেটা কিন্তু বোরনের সঙ্গে অ্যাডিশন হবে। সো আমরা যদি এই ধরনের একটা রিঅ্যাকশনের কথা কনসিডার করি, দ্যাট ইজ B3N3H6 plus HCl,
আমরা দেখতে পাবো যে এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এই রকম। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিসেব মতো যদি এই পিকচারটা ট্রু হতো তাহলে হাইড্রোজেন যেহেতু এখানে ডেল্টা পজিটিভ, ক্লোরিন ডেল্টা নেগেটিভ, মানে ক্লোরিন কি অ্যাটাচড হচ্ছিল নাইট্রোজেনের সঙ্গে, হাইড্রোজেন কি অ্যাটাচড হচ্ছিল বোরনের সঙ্গে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে সেখানে কিন্তু ক্লোরিন গিয়ে অ্যাটাচড হয়েছে বোরনের সঙ্গে এবং হাইড্রোজেন গিয়ে অ্যাটাচড হয়েছে নাইট্রোজেনের সঙ্গে। ফলত এই ধরনের একটা স্টয়সিওমেট্রি আমরা দেখতে পাচ্ছি এবং দ্যাট ইন্ডিকেটস যে অ্যাকচুয়ালি নাইট্রোজেন এনটা হচ্ছে ডেল্টা নেগেটিভলি চার্জ এবং বোরন এনটা হচ্ছে ডেল্টা পজিটিভলি চার্জ। সো ফলত অ্যাপারেলি ছবি দেখে যা মনে হচ্ছে সিচুয়েশনটা কিন্তু তা নয়। এবং এই ধরনের একটা চার্জ সেপারেশনের ফলে B3N3H6 সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা অ্যাডিশন রিয়াকশনে পার্টিসিপেট করছে, যেমন এই ধরনের HCl অ্যাডিশন, যেটা কিন্তু আমরা যে ধরনের অ্যাডিশন রিয়াকশন কিন্তু আমরা বেনজিনের ক্ষেত্রে দেখতে পাই না। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বোরাজিনের এই ধরনের একটা প্ল্যানার স্ট্রাকচার রয়েছে যেটা কম্পারেবল টু দ্যাট অফ বেনজিন এবং এই ধরনের অ্যারোমেটিক ক্যারেক্টার বোরাজিনের ক্ষেত্রে ডেভেলপ করেছে, সেই জন্যে এই ধরনের স্ট্রাকচারাল এবং বন্ডিং প্যাটার্নের সিমিলারিটির জন্য আমরা বোরাজিনকে বলে থাকি ইনঅর্গানিক বেনজিন। So this is the structure and bonding of borazine. এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা একটু দেখে নিতে হবে যে এখানে কিছু অ্যাডাক্ট ফরমেশন রিয়াকশন আমরা এখানে ঘটতে দেখতে পাই। তো সেই অ্যাডাক্ট ফরমেশনের ফলে কি ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে বোরাজিন, তো সেইগুলো একটুখানি আমাদের দেখে নিতে হবে। যেমন যদি জল দিয়ে আমরা হাইড্রোলিসিস করি তাহলে সেক্ষেত্রে ফ্রি বোরিক অ্যাসিড তৈরি হয়, সেই জিনিসগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এবং পরীক্ষায় যদি আমাদের এই বন্ডিং স্ট্রাকচার এবং বন্ডিং আমাদের লিখতে দেয় তাহলে সেক্ষেত্রে বোরাজিনের স্ট্রাকচার কীরকম, প্ল্যানার এই ধরনের 6 মেম্বার অল্টারনেটিং বোরন নাইট্রোজেন অ্যাটম, এই কথাগুলো লিখতে হবে এবং তার সঙ্গে দুটো বোরন এবং নাইট্রোজেনের দুজনের হাইব্রিডাইজেশন, KsP2 KsP3 হাইব্রিডাইজড, এবং কি ধরনের ডিলোকালাইজেশন হচ্ছে, ডিলোকালাইজেশনটা কেন বেনজিনের মতো এফেক্টিভ নয়, সেই কথাগুলো কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। So this is more or less all about structure and bonding of borazine.